একটা 1500 থেকে 2000 স্কোয়ার ফিটের বাসা ডিজাইন ও এক্সিকিউশন করতে 40 লাখ থেকে 50 লাখ টাকা লেগে যায়। কিন্তু আমি যদি বলি আমার এই ভিডিও দেখলে আপনার 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত সেভ হতে পারে, তাইলে কেমন হয়? আজকে দেখাবে। ইন্টেরিয়রের সবচেয়ে বড় ভুল হচ্ছে প্ল্যানিং ছাড়াই কাজ শুরু করে দেওয়া। এই কারণে আপনার অনেক বেশি কস্ট বেড়ে যেতে পারে। যেমন আজকে কার্পেন্টারকে বললেন ভাই এদিকে ওয়ার্ডরোব বানান, কাল মনে হলো কিন্তু নাইট এই ওয়ালে মনে টিভি ক্যাবিনেট হইলে ভালো হতো। পরশু আবার মনে হলো সব ঠিক আছে ভাই, রংটা মনে হয় পাল্টানো দরকার। ওস্তাদ সব করে দেবো, কোনো সমস্যা নাই, এতদিন যেহেতু ঘুরাইছেন 1 লাখ টাকা আরো বেশি লাগবে। এই কাজ চলতে চলতে প্ল্যান করাতে শুধু সময় নষ্ট হয় না, বরং আপনার বাজারও কিন্তু অনেক ক্ষেত্রে এক্সটেন্ড হয়ে যায়, তাও কম না কিন্তু 20 থেকে 30%। সো আমরা শুরু থেকে শুরু করি। প্রথমে যে জিনিসটা আমাদের করতে হবে কারেক্ট বাজেট ডিস্ট্রিবিউশন। সহজ ভাষায় বলতে গেলে আপনার যে পরিমাণ টাকা আছে সেই টাকা থেকে কত পার্সেন্ট আমরা কোথায় কোথায় ইউজ করব, যেটা আসবে আমাদের প্রায়োরিটি লিস্ট থেকে, যে আমরা কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিব, কোন জিনিসগুলোকে লেস প্রায়োরিটি দিব। যেমন এই প্রায়োরিটির কথা যদি বলি, 1 নম্বরে আসে আমাদের কিচেন। কিন্তু আমরা বাসাটাকে যদি আলাদা আলাদা করে বাজেট করি, প্রথমে যদি আমরা ধরি কিচেন, 2 থেকে 3 লাখ টাকার মধ্যে কিচেনও হয়ে যাবে। তারপর হচ্ছে বেডরুমেও আমাদের অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 লাখ টাকা। ডাইনিং স্পেসও সেই আদলেই 2 থেকে 3 লাখ টাকা। লিভিং রুমও প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে। এইভাবে যদি আমরা আগেই ভাগ করে জোনগুলোকে একটা প্রাইসিংয়ের আওতায় আনি, আমাদের অলরেডি কিন্তু অনেকগুলা টাকা সেভ হওয়ার চান্সেস থাকে। আর বাদ বাকি ফার্নিচারের উপর ডিপেন্ড করে কোনো জায়গায় যদি আমরা ফার্নিচার অ্যাড করি, সেই ক্ষেত্রে কস্ট আরও বাড়বে। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, হতে পারে আপনাদের কোশ্চেন অন্য, যে আমি তো ভাই এটা জানতে চাই না, অন্যটা জানতে চাই। সেই কোনো কোশ্চেন যে কোনো স্কোয়ার ফিটের ডিরেক্ট কমেন্টে জানাবেন, আমরা একদম কাস্টমাইজ আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাদের জানাই দিব। সো আপনার ইন্টেরিয়র রিলেটেড যে কোশ্চেন আছে অবশ্যই কমেন্টে করবেন, আমরা আপনাদের রিপ্লাই দিয়ে দিব। সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, ইয়েস ইউ আর রাইট, কিচেন। কারণ আপনার কিচেন যদি ফাংশনাল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু পুরো ডে টু ডে লাইফে আপনি প্রচুর প্যারা খাবেন, আপনার বাসায় একটা হজবরল লেগে যাবে। কিচেন পারফেক্ট বানানোর জন্য কিছু কন্ডিশন আছে। যেমন প্রথম জিনিস, কিচেনে কোনো ধরনের স্ল্যাব বানাবেন না ভাই, প্লিজ। আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনারকে যে ডিজাইন করান বা কোনো কিছু করান, ডোন্ট মেক স্ল্যাব বানাবেন না। স্ল্যাব বানালে কি হবে আপনাকে বুঝাই। দেখেন একটা কিচেনে আমরা যখন স্টোরেজের কথা ভাবি, আমরা কি করি, উপরে ক্যাবিনেট করি, নিচে ক্যাবিনেট করি। এখন ধরেন আপনি আগে থেকে স্ল্যাব বানায় রাখছেন, যখন আপনি ইন্টেরিয়র বা কাউকে হায়ার করবেন, প্রথম প্রবলেমটা কি হবে বলেন তো, তার হয়তো স্ল্যাবটা ভাঙতে হবে, কারণ আপনার তো লাইন অলরেডি ওইভাবেই করা। সো আপনি যদি এই জায়গাটা কিছু নাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি চান্সেস থাকে যে প্রপার ইউটিলাইজ করা যায় জায়গাটাকে। আপনি চাচ্ছেন যে আপনার নিচে যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে হচ্ছে আপনি ডিশ ওয়াশার রাখবেন বা স্টোরেজ বানাবেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন এদিক থেকে এই পর্যন্ত 3টা বড় স্ল্যাব, ভাই আপনি জায়গা পাবেন কোথায়? আপনার তো অলরেডি এত মোটা জায়গা আপনার ওয়েস্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু চাইলেও ওই জায়গাটাকে ইউজ করতে পারতেছেন না। কিচেন যত একদম এমটি স্পেসের মতো আপনি ইন্টেরিয়র ডিজাইনারকে দিতে পারবেন, সে তত ভালো করে আপনার কিচেনটাকে ফুটায় তুলতে পারবে। সো এবার আসি প্রাইসিংয়ে। বটম, মিডল, টপ বা আপার ক্যাবিনেট, এই সব মিলায় কস্ট আসবে প্রায় 3 লাখ টাকা। এর মধ্যে নিচের ক্যাবিনেটে থাকে ড্রয়ার, বাস্কেট, মানে আপনার নিড অনুযায়ী যা দরকার হয় সেগুলা। আর মিডল সেকশনে থাকে হচ্ছে গ্লাস বা ওপেন শেলফ টাইপের, যেগুলো আপনার ডেইলি লাইফে বেশি ইউজ হয় এমন জিনিস। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে ওপেন স্পেসে হচ্ছে মরিচ, হলুদ গুঁড়ো এগুলো রাখা হয়েছে, প্লাস একটু হালকা হাইট করে যেগুলা ইউজ হয় বাট রেগুলার না, যেমন সয়া সস অ্যান্ড এভরিথিং এগুলো রাখা। আর আপার ক্যাবিনেটে যেগুলো কম ব্যবহার হয়, হতে পারে সেটা বড় সাইজের হাঁড়ি, বা আপনি বুঝতে পারছেন যেগুলো আমরা লং টার্মে মাঝে ইউজ করি সেগুলো আমরা আপার ক্যাবিনেটে রাখবো, যেগুলো ডেইলি লাইফে ইউজ করি ওগুলো মিডল ক্যাবিনেট, আর যে ডিশ ওয়াশ বা বাকি যেই নেটগুলো ওগুলো স্টোরেজ বিন থেকে শুরু করে নিচে থাকবে। আর ক্যাবিনেটের বাইরে চুলার পিছনে আপনার খরচ হতে পারে 12 থেকে 30 হাজার টাকা পর্যন্ত, আপনার প্রেফারেন্স আর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে। আর কিচেন হুডে মিনিমাম 20 হাজার টাকা। এছাড়া টোবল সিঙ্কে 12 থেকে 13 হাজার টাকা আরও যোগ করুন। আরেকটা কথা, কিচেনের এইসব অ্যাক্সেসরিজ কেনার সময় কিচেন হুড সাকশন পাওয়ার দেখে কিনবেন, যে ও ধোঁয়াটা কত জোরে বের করতে পারে, কত পাওয়ারে বের করতে পারে। প্লাস হচ্ছে চুল অবশ্যই ব্র্যান্ডের কিনবেন, কারণ এগুলো না হলে পরে লং টার্মে আপনার জন্য প্যারা হয়ে যাবে। এরপরে আসি বেডরুমে। এখানে মেইন কাজের এরিয়া থাকে বেড, ক্যাবিনেট এবং ড্রেসিং ইউনিট। তো একটা কাস্টম স্ট্যান্ডার্ড বেডের জন্য আপনি 30 থেকে 40 হাজার টাকা ধরতে পারেন। আর যদি একটু প্রিমিয়াম চান, এমন একটা হেড বেড ডিজাইন করতে চান, সেক্ষেত্রে প্রাইস বেড়ে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। আর এর সাথে যদি আমরা ফুল হাইট ক্যাবিনেটের মিনিমাম 3 পাল্লার একটা ক্যাবিনেট চিন্তা করি, 5 ফিট করে টোটাল 60 স্কোয়ার ফিট হলে ক্যাবিনেট আর ড্রেসিং এরিয়া মিলে প্রায় 1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর ড্রেসিং ইউনিট যদি আমরা অন্যদিকে না করে একসাথে করি ক্যাবিনেটের সাথে, সেখানে এইখানে 20 হাজার টাকার মতো বাঁচানো সম্ভব। রুমে যদি আলাদা করে বুক কর্নার বা বুক শেলফ চান, সেক্ষেত্রে 10, 20, 30 হাজার টাকা পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে।
এর বাইরে কন্ট্রাস্ট ওয়াল পেইন্ট, পার্শিয়াল ফল সিলিং, হেলমেট লাইট ইত্যাদির জন্য আলাদা খরচ অ্যাড হবে। রুমের পর্দা যেটা খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন নিজেরাই কিনে ফেলতে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন কনসালটেন্সি নেবেন অবশ্যই আর্কিটেক্ট বা এক্সপার্ট দিয়ে আগে ডিসাইড করে নেবেন যে আপনার রুমের আদলে কোন পর্দাটা আপনার জন্য বেস্ট হবে। ওয়াশরুমে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ওয়াটার মিক্সচার, কমোড। কারণ ওয়াটার মিক্সচারের অটো মিক্সচারের যে বোর্ডটা থাকে ওইটা থাকে ওয়ালের ভিতরে। অটো মিক্সচার জিনিসটা কি, দুই ধরনের পানির লাইন হয়, একটা হচ্ছে অটো গরম পানি বেরোয় যেটা আমরা গিজারের লাইন হিসেবে চিনি, ওই বোর্ডটা কিন্তু ওয়ালের ভিতরেই থাকে। তো আপনি যদি একবার ইনস্টল করে ফেলেন ভুলটা, তাহলে কিন্তু আপনার এটা ভেঙে তারপর আবার ভিতরে করতে হবে। কিন্তু কমোডের ক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন না, কারণ আপনি যদি চান একটা ফ্লোটিং কমোড ইউজ করতে কিন্তু আপনার লাইন নিচে দিয়ে আসে, সেটা কিন্তু আপনার পক্ষে পসিবল নয়। মেইন কথা হচ্ছে আপনি যেই টাইপের জিনিস চান সেটা আপনার আগে থেকে ডিসাইড করে তারপর করতে হবে। একবার করার পরে এইখানে অন্তত ভেঙে আবার করার চান্সটা খুবই কম। এবার আসা যাক প্রাইসিং এ। কমোডের ক্ষেত্রে বাংলাদেশি অ্যাসেম্বল কমোড পেয়ে যাবেন 12 থেকে 13,000 টাকার মধ্যে, আর অরিজিনাল ইম্পোর্টেড গুলো পাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যে। ডাইনিং জোনে মেইন কাজ থাকে ডাইনিং টেবিল আর ডিনার ওয়াগনে, বাকি যে ফার্নিচারগুলো থাকে ওগুলো আসলে এক্সট্রা ফার্নিচার, ওগুলো আপনি চাইলে পরেও বানিয়ে নিতে পারবেন, অত বেশি এসেনশিয়াল হয় না। ডিনার ওয়াগনে বুফে ইউনিট বা কাউন্টার টপ সহ প্রোফাইল শাটার দিয়ে ইনস্টল করলে প্রায় 1.5 লাখ টাকার মধ্যে আপনার ডিনার ওয়াগনটাও রেডি হয়ে যাবে। যদি আমরা ডাইনিং টেবিলে প্রথমে চেয়ার হিসাব করি, পার চেয়ার 6,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা যদি পার পিস ধরি, সেক্ষেত্রে আসে 48,000 টাকা পর্যন্ত। আর প্রিমিয়াম চেয়ার নিতে গেলে প্রায় 60,000 টাকা পর্যন্ত খরচ পড়তে পারে। আর টেবিল ফ্রেম 40 থেকে 50,000 টাকা, আর যদি গ্রানাইট টপ আলাদা ধরি সেক্ষেত্রে 20,000 টাকার মতো। তার মানে পুরো সেট মিলে আমাদের পড়তেছে প্রায় 1.5 লাখ টাকার মতো। তো আমরা বলতে পারি ডাইনিং টেবিল আর ডিনার ওয়াগন ফুল সেট মিলে প্রায় 3 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ডাইনিং টেবিলের উপরে কিন্তু মুড লাইট সেট করতে ভুলবেন না, এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। লিভিং রুমে একটা 5 থেকে 6 সিটারের সোফা কোয়ালিটির উপর বেস করে 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এইখানে মেইনলি ফ্রেম আর ফোমের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ খরচ বাঁচাতে গিয়ে আপনার কমফোর্ট নষ্ট হয়ে যাবে। দেখা যাবে অল্প কিছুদিন ব্যবহার করার পরেই আপনার ফোমটা ডেবে যেতে পারে, অথবা এই জায়গার এজগুলোতে রঙও উঠে যেতে পারে। আর এই সোফার সাথে একটা ডিসেন্ট সেন্টার টেবিল আপনি 15 থেকে 20,000 টাকা পেয়ে যাবেন। আর যদি আপনি আরেকটু লাক্সারিয়াস বা আপনার টেস্ট ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে গ্রানাইটটা বসালে আরও প্রাইস বাড়তে পারে 10 থেকে 15,000 টাকার মতো। আর এর সাথে এমন একটা ফিচার ওয়াল প্লাস হচ্ছে যদি আমরা টিভি ক্যাবিনেটের হিসাব করি, সেই ক্ষেত্রে প্রাইস 70 থেকে 80,000 টাকার মধ্যে হয়ে যাবে, যার মধ্যে প্যানেলিং, বুকশেলফ আর হচ্ছে এসডিবি বোর্ড হাইট এগুলো সব ইনক্লুডেড থাকবে। এখন কথা বলবো কিছু কোর বিষয় নিয়ে, যেখানে বাজেট এবং কোয়ালিটি নিয়ে আপনার ক্লিয়ার আইডিয়া লাগবে। প্রথমেই বাজেট বাঁচানোর সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। এইখানে একটু কেয়ারফুল থাকলে একই মানের ফিনিশিংয়ে অনেক টাকা সাশ্রয় করা সম্ভব। প্লাইউড, এমডিএফ, এইচপিএল, এসডিএল, আরও কত নামের বোর্ড আছে, যাই হোক, মেইন কথা হচ্ছে যতগুলো বোর্ডই হোক, বোর্ড কখনো খারাপ বা ভালো হয় না। বোর্ড হচ্ছে এক এক জায়গার উপর বেস করে কখন কোনটা ইউজ করতে হবে সেটা জানা। কারণ আপনার কাছে মনে হতে পারে এমডিএফ সবচেয়ে ভালো বোর্ড, কিন্তু না, আপনি এমডিএফ দিয়ে কিন্তু পুরো ফার্নিচারটা বানাতে পারবেন না। আপনার পিছে কিন্তু অন্য রকমের বোর্ড, নিচে অন্য রকমের বোর্ড, দরজা এক রকমের বোর্ড, এইভাবে কিন্তু একটা ফার্নিচার বেস্ট হয়ে ওঠে। সো আপনার জানতে হবে কোথায় কোন বোর্ডটা ইউজ করতে হবে, যার জন্য হচ্ছে আপনি এক্সপার্ট হায়ার করবেন। কারণ মেইন ম্যাটেরিয়াল সিলেকশনে আপনি যখন জানবেন বা বুঝবেন যে কোন বোর্ডটা কোথায় ইউজ করতে হবে, তখনই কিন্তু আপনার টাকাও বাঁচবে, প্লাস হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে ফুল পোক্ত হবে। মেইন কথা হচ্ছে ভাই সব বোর্ডই ভালো জায়গা মতো ব্যবহার করতে পারলে। আপনি একটা প্লেসকে একটা হেভি পাওয়ারফুল টিউবলাইট দিয়ে বা পাইপলাইট দিয়ে যদি আপনি লাইট আপ করেন, তাহলে কিন্তু আপনার লাখ লাখ কোটি টাকার ইন্টেরিয়রও দেখতে খুবই খারাপ লাগবে। কারণ আপনার বুঝতে হবে কখন কোথায় কেমন লাইট ইউজ করতে হতে পারে। 3 ধরনের নর্মালি আমরা লাইট ইউজ করি, অ্যাম্বিয়েন্ট লাইট, টাস্ক লাইট, অ্যাকসেন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইট মেনলি যেটা ফল সিলিং এর ভিতরে থাকে। টাস্ক লাইট মানে আপনি তো বুঝতে পারছেন, যেটা আমরা কাজ করার সময় যে আলোটা প্রয়োজন হয় সেটা। অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু আমাদের ভালো লাগে, বাট কাজ করতে গেলে প্যারা হয়। সো যেসব জায়গায় আমাদের কাজ, যেমন পড়া, তারপর হচ্ছে রান্না বান্না করা, সেই সব জায়গায় আমরা টাস্ক লাইটটা মেনলি ইউজ করি। আর অ্যাকসেন্ট লাইট হচ্ছে মুড ক্রিয়েট করার জন্য, হতে পারে একটা পেন্টিং, সেখানে আমরা একটা ট্র্যাক লাইট দিয়ে দিলাম, যার কারণে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হলো। ফল সিলিং পুরো বাসায় না করে সিলেক্টিভ কিছু জায়গায় করলে আমাদের এই ফল সিলিং সব জায়গায় না করার কারণে 40 থেকে 70,000 টাকা পর্যন্ত বাঁচানো সম্ভব। আর লাইটিংয়ের ক্ষেত্রে আমি যেভাবে বললাম ওইভাবে যদি ফলো করেন, 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বাঁচানো কিন্তু সম্ভব। 1500 থেকে 2000 স্কোয়ার ফিটের বাসা পেইন্ট করতে 60 থেকে 80,000 টাকার মতো খরচ হতে পারে। আর যদি প্রিমিয়াম বা ব্র্যান্ড ফিনিশিং দেন, সেই ক্ষেত্রে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রাইস আপ হতে পারে। স্পেশালি ঢাকার দেয়ালে কিন্তু আর্দ্রতার সমস্যা অনেক বেশি। সো এইখানে ড্যাম প্রুফ বা অ্যান্টি ফাঙ্গাল
পেইন্ট ব্যবহার করতে পারেন। আমি বলবো ব্যবহার করতে পারেন কি, এটাই ব্যবহার করেন। একটু বেশি খরচ হলেও এটা কিন্তু আপনার লনজিভিটির জন্য খুবই ভালো। কালারের ক্ষেত্রে আর্দি টোন বা হচ্ছে অফ হোয়াইট, বেজ এইসব কালার ইউজ করতে পারেন, যেটা কিন্তু দেখতে এখন খুবই অ্যাস্থেটিক আর ক্লাসি লাগে। এখন আপনাদের একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে 30% রুলের সিক্রেট। 30% রুলের সিক্রেটটা কি? ধরেন আপনার বাসা হচ্ছে 100 স্কোয়ার ফিট, আপনার দায়িত্ব হচ্ছে 30 স্কোয়ার ফিট আপনি ছেড়ে দিবেন বলতে কি, ওই জায়গাটা খালি থাকবে। একটা যে কোনো স্পেস যেটা হবে তার 30% জায়গা আপনাকে এমটি রাখতে হবে, কারণ ওইটা আপনার ব্রিদিং জোন হিসেবে কাজ করবে, হাঁটাচলা করতেও সুবিধা হবে, জায়গাটা আরও বেশি স্পেশিয়াস লাগবে, কনজাস্টেড কখনোই ফিল হবে না। এসব ক্ষেত্রে ভারী ফার্নিচারের সময় আপনার মাল্টি ফাংশনাল জিনিস ইউজ করতে পারেন, যেমন হতে পারে একটি স্টোরেজ ডেস্ক বা ক্যাবিনেটের মধ্যে কিছু ফাংশন প্রোভাইড করা, যেগুলো আমরা আলাদা করে ফার্নিচার বাইরে প্রোভাইড করতাম। একের ভিতর 10 পাঞ্জেরি গাইড। তাহলে শেষ পর্যন্ত কস্টিং কত দাঁড়ালো? বেসিক কাস্টম ফার্নিচার, মডুলার কিচেন, সিলেক্টিভ ফল সিলিং আর পেইন্টে 5 থেকে 9 লাখ টাকায় করা সম্ভব। 15 লাখ টাকায় পুরো বাসার কাস্টম ইন্টেরিয়র, ভালো বোর্ডের ফার্নিচার এবং প্রিমিয়াম ফিটিং সম্ভব। আর বাজেট যদি 30 লাখ টাকার মতো হয়, তাহলে ইন্টেরিয়রের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভালো ব্র্যান্ডের ওয়েতে যাওয়া পসিবল। আর আরও যদি কনফিউশন থাকে বা নিজের বাসার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার হয়, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন মিনিমালের সাথে। আর হ্যাঁ, আরেকটা কথা, ধরেন আপনার কাছে সম্পূর্ণ টাকাটা নেই, যদিও আমরা একসাথে যখন পুরো বাসাটা ইন্টেরিয়র করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকাই সেভ হয়, কিন্তু আপনি ভাবতেছেন যে আমার কাছে তো সম্পূর্ণ টাকাটা নেই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আগে বাসার প্রায়োরিটি লিস্ট করেন যে কোন কোন জোনগুলো আপনি চান যে আপনার বাসায় ইন্টেরিয়র হোক, হতে পারে সেটা কিচেন, হতে পারে সেটা বেডরুম। তো আপনি শুধু সেই জায়গাগুলি কিন্তু ইন্টেরিয়র করতে পারবেন ইন্টেরিয়র এসেন্সের মাধ্যমে, যেটা অবশ্যই মিনিমাল আপনাদেরকে প্রেফার করবে। সো আপনারা আসেন, আমাদের সাথে কথা বলেন, বা আপনাদের যেই কোয়ারিজগুলো আছে কমেন্টে অবশ্যই জানাবেন।